আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটা দেখছি। সাদা রঙের একটা জর্জেট পাঞ্জাবি পরেছি। আজ আমার বিয়ে, অথচ চারপাশটা কেমন নিস্তব্ধ। আমাদের পরিবারে ধর্মীয় অনুশাসন মেনে চলা হয়, তাই কোনো গান বাজনা বা সানাইয়ের শব্দ নেই। তবে বাইরের নিস্তব্ধতা ছাপিয়ে আমার ভেতরে এক বিশাল তোলপাড় চলছে। রিয়াকে আমি পছন্দ করি ছোটবেলা থেকেই। ও আমার মামাতো বোন, বয়সে আমার চেয়ে বেশ ছোট, চঞ্চল আর ভীষণ জেদি। আমি ওকে মনে মনে ভালোবাসলেও ও আমাকে সবসময় খড়খড়ে বড় ভাইয়া ভেবে এসেছে। আজ সেই মেয়েটিকেই জোর করে আমার সাথে বিয়ে দেওয়া হচ্ছে। ড্রয়িং রুমে মামা আর আব্বা বসে জরুরি কথা বলছেন। মামার মুখটা বেশ গম্ভীর। রিয়ার বিয়ে অন্য এক জায়গায় ঠিক হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ছেলেপক্ষের চারিত্রিক সমস্যার কথা জানতে পেরে মামা বিয়েটা ভেঙে দেন। তারপরে তিনি জেদ ধরেন রিয়াকে আমার কাছেই বিয়ে দেবেন। সায়ান, কাজী সাহেব এসে গেছেন, তুই ভেতরে গিয়ে তৈরি হয়ে নে। মামা, রিয়ার কি মত আছে? ও তো আমায়... ওর কথা বাদ দাও বাবা, মেয়ে মানুষ বিয়ের সময় একটু কান্নাকাটি করেই। তুমি ওকে ছোট থেকে আগলে রেখেছ, আমরা জানি ওর জন্য তোমার চেয়ে ভালো আর কেউ হবে না। আমি আর কথা বাড়ালাম না, ধীর পায়ে রিয়ার ঘরের দিকে এগোলাম। দরজার আড়াল থেকে কান্নার শব্দ আসছে। বুকটা হু হু করে উঠল, কিন্তু আমার ভেতরের সুপ্ত ভালোবাসা আজ স্বার্থপর হয়ে উঠেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম রিয়া লাল রঙের একটা সাধারণ সুতির শাড়ি পরে বসে আছে। কোনো সাজগোজ নেই, শুধু চোখের পানি ঝরছে। আমাকে দেখে ও অগ্নি দৃষ্টিতে তাকালো। লজ্জা করে না তোমার? তুমি সব জেনেও এই বিয়েতে মত দিলে কি করে? আমি কি কোনো বস্তু যে তোমার যা ইচ্ছে তাই করবে? রিয়া, শান্ত হও। বড়দের সিদ্ধান্তের ওপর কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না। আর আমি তোমাকে ভালোবাসি। এটা কি খুব বড় অপরাধ? ভালোবাসা? তুমি এটাকে ভালোবাসা বলো সায়ান ভাইয়া? যে লোকটা জানে আমি অন্য একজনকে ভালোবাসি, সেই লোকটা যখন জোর করে স্টেজে বসে তখন তাকে ভালোবাসা বলে না, তাকে স্বার্থপরতা বলে। আমি জানি তুমি রাগ করছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সুখে রাখবো। কোনো দিন না। লিখে রেখো, তুমি জোর করে আমার বাবা মাকে রাজি করিয়েছো ঠিকই, কিন্তু আমার মন কোনো দিনও পাবে না। আমি তোমাকে মন থেকে ঘৃণা করি সায়ান ভাইয়া, ঘৃণা করি। ওর শেষ কথাগুলো আমার কানে ভো ভো করছিল। আমি কিছুই বলতে পারলাম না। নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলাম। বাইরে কাজী সাহেব অপেক্ষা করছেন। আজ আমার এক অদ্ভুত যাত্রা শুরু হচ্ছে, যেখানে পাশে রিয়া থাকবে ঠিকই, কিন্তু তার মন থাকবে 1000 মাইল দূরে। ড্রয়িং রুমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। খুব সাদামাটাভাবে কবুল বলে আমি রিয়াকে নিজের করে নিলাম। কিন্তু এই নিজের করে নেওয়াটা শব্দটা যে কতটা ফাঁপা তা আমি ছাড়া কেউ বুঝবে না। কাজী সাহেব চলে যাওয়ার পর বাড়ির বড়রা সবাই রিয়ার ঘরের দিকে ব্যস্ত হয়ে পড়লেন। সায়ান, যা বাবা, ভেতরে যা। রিয়াকে নিয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তা রইল না। এখন থেকে ও তোর জিম্মায়। আমি মাথা নিচু করে সম্মতি জানালাম। আম্মা আমার পিঠে হাত রেখে সাহস দিলেন। আমি ধীরে ধীরে রিয়ার ঘরের দিকে এগোলাম। আজ থেকে এটা আমারও ঘর, অথচ দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছে। ভেতরে ঢুকতেই দেখলাম রিয়া জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ওর গায়ের সেই লাল শাড়িটা এখন আমার কাছে একটা দেওয়ালের মতো মনে হচ্ছে। রিয়া, কিছু খাবে? সারা রাত তো কিছু মুখে দাওনি। আমার মুখে বীজ দিয়ে দাও না কেন? একবারে সব শান্তি হয়ে যেত। কেন এলে এই ঘরে? আমার ঘৃণা ভরা মুখটা দেখতে খুব ভালো লাগে তোমার? আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে খাটের এক কোণে বসলাম। ঘরের চারপাশটা অদ্ভুত নীরব। অন্য সময় হলে হয়তো এখানে হাসাহাসি হতো, আনন্দ হতো, কিন্তু আর শুধু চাপা কষ্ট। দেখো রিয়া, যা হবার হয়ে গেছে। এখন আমরা আইনত স্বামী স্ত্রী। পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
তোমার কোনো উপায় নেই, কারণ তুমি এটা চেয়েছিলে। কিন্তু আমার জীবনটা তো তছনছ হয়ে গেল। তুমি জানো আমি আরিফকে কতটা ভালোবাসতাম, ওর সাথে আমার কত স্বপ্ন ছিল। আর তুমি তুমি মাঝখান থেকে এসে সব কেড়ে নিলে, শুধু তোমার এই তথাকথিত ভালোবাসার জন্য। আরিফের কথা আর ভেবো না। ও কেমন ছেলে তা তোমার আব্বা জেনেছেন বলেই এই বিয়েটা ভেঙেছেন। আমি কোনো জোর করিনি রিয়া। ওহ তাই? তুমি তো সাধু। আব্বা যখন তোমাকে বিয়ের প্রস্তাব দিলেন, তুমি তো এক মুহূর্তের জন্যেও না করনি। বলতে পারতে যে রিয়া আমাকে পছন্দ করে না, আমি ওকে বিয়ে করব না। কিন্তু না, তোমার তো অনেক দিনের লোভ ছিল আমার উপর। লোভ শব্দটা শুনে আমার চোয়াল শক্ত হয়ে এলো। নিজের ভালোবাসার সম্পর্কে এমন কথা শুনতে খুব কষ্ট হচ্ছে, তবুও নিজেকে শান্ত রাখলাম। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। আমি সোফায় শুচ্ছি। তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার অমতে তোমার গায়ে হাত দেব না। ভয়? তোমাকে আমি ভয় পাই না সায়ান ভাইয়া, তোমাকে আমি তুচ্ছ করি। আর এই ঘরে তুমি থাকবে না, তুমি বাইরে যাও। তোমার নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে। ওর এই রুক্ষ ব্যবহার আমাকে স্তব্ধ করে দিল। যে মেয়েটা একদিন আগে আমার কাছে বায়না ধরতো চকলেটের জন্য, আজ সে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে বালিশটা তুলে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালাম। বারান্দার ইজি চেয়ারটায় গিয়ে বসলাম। বাইরের আকাশটা আজ বড্ড অন্ধকার। ঘরে আমার স্ত্রী বসে আছে, অথচ আমাদের মাঝখানে যেন 1000 মাইলের দূরত্ব। এই দূরত্ব কি কোনোদিন ঘুচবে, নাকি সারা জীবন এভাবেই পাশাপাশি থেকেও আমরা দুজন অপরিচিত হয়ে থাকব? ভেতর থেকে দরজা আটকে দেওয়ার শব্দ হলো। দরজার শব্দটা আমার কলিজায় গিয়ে লাগলো। ও শুধু দরজা আটকায়নি, আমার জন্য ওর মনের সব কপাট চিরতরে বন্ধ করে দিল। তবুও আমি হাল ছাড়ব না। ও আমার জেদ নয়, রিয়া আমার ভালোবাসা। আর এই ভালোবাসার টানেই আমি ওর সব অবহেলা সহ্য করে যাব। বারান্দার ইজি চেয়ারে শুয়ে কখন যে চোখটা লেগে এসেছিল জানি না। ভোরের হালকা আলো যখন চোখে পড়ল, তখন সারা শরীরটা ব্যথায় টনটন করছে। সারা রাত মশার কামড় আর হিমেল বাতাসে শরীরটা জমে গেছে। মনে পড়ল কাল আমার বিয়ে হয়েছে, অথচ বাসরাতটা কাটল বারান্দার এক কোণে। উঠে গিয়ে রুমের দরজায় হালকা টোকা দিলাম। রিয়া, দরজাটা খোলো। আব্বা বা মামি দেখলে খারাপ ভাববেন। রিয়া। বেশ কিছুক্ষণ পর খট করে শব্দ করে দরজাটা খুলল। রিয়া সামনে দাঁড়িয়ে আছে, ওর চোখ দুটো ফোলা। বোঝা যাচ্ছে সারা রাত ও ঘুমায়নি, শুধু কেঁদেছে। আলু থালু চুলে ওকে বিধ্বস্ত দেখাচ্ছে, কিন্তু আমাকে দেখা মাত্রই ওর চোখে আবার সেই ঘৃণা ফুটে উঠল। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। লোক দেখানো নাটক তো করতে হবে, তাই না? যাও ফ্রেশ হয়ে নাও, আম্মা ডাকতে আসবে একটু পর। আমি কোনো কথা না বলে আলমারি থেকে তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। আয়নায় নিজেকে দেখে নিজেরই মায়া হলো। চোখের নিচে কালি পড়ে গেছে। পানির ঝাপটা দিয়ে নিজেকে সামলে বাইরে আসতেই দেখলাম রিয়া ওর ফোনে কারোর সাথে কথা বলছে। আমাকে দেখেই ও ফোনটা আড়াল করলো। কার সাথে কথা বলছিলে? আরিফ? তাতে তোমার কি? তুমি তো আমার স্বাধীনতা কিনে নাওনি, শুধু শরীরটা কিনেছো। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার। রিয়া, বোঝার চেষ্টা করো। এখন তুমি বিবাহিত। এই অবস্থায় ওর সাথে যোগাযোগ রাখাটা ঠিক না। জানাজানি হলে মামার সম্মান যাবে। সম্মানের কথা তুমি বলছো? যে নিজের পিচ্ছি মামাতো বোনকে জোর করে বিয়ে করে তার মুখে সম্মানের কথা মানায় না। আরিফ আমাকে নিতে আসবে বলেছে, পারলে আটকে দেখো। ওর কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও এখনও সেই ছেলেটার ওপর ভরসা করে আছে যে ওকে বিপদের মুখে ফেলে পালিয়ে গিয়েছিল। আমি শান্ত থাকার চেষ্টা করে বললাম, ঠিক আছে, ও যদি তোমাকে নিতে আসে আর তোমাকে সুখে রাখতে পারে, আমি নিজেই তোমাকে ওর হাতে তুলে দেব। কিন্তু এখন নিচে চলো, সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। নিচে নামতেই দেখলাম সবাই বেশ খুশি। মামি হাসি মুখে আমাদের দিকে তাকাচ্ছেন, অথচ আমাদের ভেতরের নরকটা কেউ দেখতে পাচ্ছে না। আয় সায়ান, রিয়াকে নিয়ে এখানে বস। আজ তোদের অনেক নিয়মকানুন আছে।
দুপুরে তোদের আমার বাড়িতে যেতে হবে। আমার ক্ষুধা নেই, আমি কোথাও যাব না, আমার শরীর ভালো লাগছে না। রিয়া, মেহমানদের সামনে বেয়াদবি করো না। সায়ানের সাথে যাও, খাওয়া শেষ করো। আমি দেখলাম রিয়ার হাত কাঁপছে রাগে। পরিস্থিতি সামলাতে আমি ওর প্লেটে একটু খাবার তুলে দিয়ে বললাম, রিয়া অসুস্থ বোধ করছে মামা, থাক না, জোর করার দরকার নেই। আমি ওর খাবারটা ঘরে নিয়ে যাব, খান, আপনারা খান। বেশি দরদ দেখিও না তো, এই ন্যাকামি আমার সহ্য হয় না। আমি মনে মনে হাসলাম। রিয়া জানে না ওর এই ঘৃণাটুকুই এখন আমার বেঁচে থাকার রসদ। আমি জানি পথটা অনেক কঠিন, কিন্তু আমি ওকে হারাতে দেব না। ওর মনের ক্ষত সারাতে যদি আমাকে সারা জীবন অপেক্ষা করতে হয়, আমি তাই করব। নাস্তার টেবিলে ওই গুমোট পরিস্থিতি কাটিয়ে আমি ঘরে ফিরে এলাম। রিয়া ধপাস করে সোফায় বসে নিজের ফোনটা নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ল। আমি বুঝতে পারছি ও কিছু একটা লুকোচ্ছে। ওর আঙ্গুলগুলো দ্রুত ফোনের স্ক্রিনে চলছে, আর থেকে থেকে ও দরজার দিকে তাকাচ্ছে। রিয়া, আমি জানি তুমি আরিফের সাথে যোগাযোগ করছো। ও তোমাকে কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু ছেলেটা সুবিধার না। অন্তত তোমার বাবার সম্মানটা একটু ভাবো। তুমি কি আমার গোয়েন্দাগিরি শুরু করলে? আমার বাবা তার সম্মান বিসর্জন দিয়েছেন যখন তিনি তোমার মতো একজনের হাতে আমাকে তুলে দিয়েছেন। আরিফ আজ বিকেলে আমাদের বাড়ির পেছনের বাগানে আসবে, সাহস থাকলে আটকে দেখিও। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ও এত সহজে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, নাকি ও দেখতে চাইছে আমি ঠিক কতটা দূর যেতে পারি? আমি আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলাম। তবে আমি নিচে না গিয়ে সোজা বাড়ির পেছনের বারান্দায় দাঁড়ালাম। সেখান থেকে বাগানটা পরিষ্কার দেখা যায়। আসরের আজান হয়েছে কিছুক্ষণ আগে। পরিবেশটা বেশ নিরিবিলি। হঠাৎ দেখলাম রিয়া চাদর মুড়ি দিয়ে খুব শান্তপনে পেছনের গেটের দিকে যাচ্ছে। আমার বুকটা ধক করে উঠল। ও কি তবে সত্যিই চলে যাচ্ছে? আমি ওকে বাধা দিলাম না, শুধু আড়াল থেকে লক্ষ্য করতে লাগলাম। গেটের বাইরে একটা বাইক দাঁড়িয়ে আছে, হেলমেট পরা একটা ছেলে, নিশ্চয় আরিফ। রিয়া গেট খুলে ওর কাছে যেতেই ছেলেটা ওর হাত ধরল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছেলেটা রিয়ার সাথে কথা বলার চেয়ে বারবার রিয়ার গলার চেইন আর হাতের চুড়ির দিকে তাকাচ্ছিল। আরিফ, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি এই লোকটার সাথে এক মুহূর্তও থাকতে পারছি না। ঠিক আছে রিয়া, চল। কিন্তু তোর সাথে কি আর কোনো গয়না বা টাকা নেই? পালিয়ে গেলে তো আমাদের চলতে হবে, তাই না? তোর আলমারির চাবিটা আনতিস যদি। এই অবস্থায় তুমি টাকার কথা ভাবছো আরিফ? আমি তো আমার জীবন নিয়ে চলে আসতে চাইছি। আরে ধুর, ইমোশন দিয়ে তো আর পেট চলবে না। যা আছে সব নিয়ে আয়, তারপর তোকে বাইকে তুলব। দ্রুত যা। আমি আর চুপ থাকতে পারলাম না, আড়াল থেকে বেরিয়ে এলাম। রিয়ার চেহারাটা তখন দেখার মতো হয়েছিল। ও ফ্যাকাশে হয়ে গেছে। কি হলো আরিফ সাহেব, শুধু গয়নাতেই মন? মেয়েটার দায়িত্ব নেওয়ার সাহস নেই? আপনি এখানে কোত্থেকে এলেন? রিয়া, এই লোকটা তোকে ফলো করছে। আমি এখন ঝামেলায় জড়াতে পারবো না। আরিফ কোনো কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। রিয়া ওর হাত ধরার চেষ্টা করলো, কিন্তু ও রিয়াকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত বাইক চালিয়ে চলে গেল। রিয়া মাটিতে পড়ে গিয়ে পাথরে হাঁটুতে চোট পেল। আমি দ্রুত গিয়ে রিয়ার সামনে দাঁড়ালাম। ও অপলক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে, যেখান দিয়ে আরিফ পালিয়ে গেল। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দেখলে তো, ও তোমাকে নয়, তোমার গয়না আর টাকাকে ভালোবাসতো। ওঠো রিয়া, বাড়িতে চলো, কেউ দেখার আগে ভেতরে যেতে হবে। রিয়া আমার হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, তুমি কেন আসলে এখানে? তুমি কেন দেখলে আমার এই অপমান? কেন আমাকে মরতে দিলে না? আমি তোমাকে ঘৃণা করি সায়ন ভাইয়া, আমি নিজেকেও ঘৃণা করি। ও মাটিতে বসে ডুকরে কেঁদে উঠল। আমি কোনো জোর করলাম না, শুধু ওর পাশে থাকা পাথরের ওপর বসলাম। জানি ও এখন আমাকে আরও বেশি ঘৃণা করবে, কারণ আমি ওর প্রিয় মানুষটার আসল রূপটা ওর সামনে এনে দিয়েছি। কিন্তু আমি জানি এই ঘৃণার শেষেই হয়তো একদিন এক চিলতে ভালোবাসা উকি দেবে। বাগানের সেই ঘটনার পর
রিয়া একেবারে চুপ হয়ে গেছে। ও ল্যাংচাতে ল্যাংচাতে ঘরে ফিরে এলো। আমি শুধু পেছন পেছন ওকে আগলে নিয়ে এলাম। ঘরে ঢুকেই ও বিছানায় উপর হয়ে পড়ে কাঁদতে লাগলো। সেই কান্নায় আজ আর তেজ নেই, আছে শুধু একরাশ লজ্জা আর হাহাকার। আমি ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে ওর পাশে বসলাম। পাটা দেখি রিয়া, অনেকটা ছিলে গেছে, রক্ত বেরোচ্ছে। ভায়োডিন না দিলে ইনফেকশন হয়ে যাবে। থাক, তোমাকে কিছু করতে হবে না। পচে মরে গেলে তো তোমার আরও সুবিধা হবে, তোমার পথের কাঁটা দূর হবে। আমার পথের কাঁটা তুমি নও রিয়া, তোমার জেদ ছিল। আর আমি তোমাকে মরতে দেওয়ার জন্য বিয়ে করিনি। পাটা দাও তো। আমি জোর করেই ওর পাটা টেনে নিয়ে ড্রেসিং করতে শুরু করলাম। রিয়া এবার আর বাধা দিল না। ও শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি খুব যত্ন করে ওর ক্ষতটা পরিষ্কার করে দিচ্ছিলাম। হঠাৎ টের পেলাম আমার হাতে তপ্ত এক ফোঁটা পানি পড়ল। তাকিয়ে দেখি রিয়া ডুকরে ডুকরে কাঁদছে। তুমি কি মানুষ সায়ন ভাইয়া? আমি তোমাকে এত অপমান করলাম, ঘর থেকে বের করে দিলাম, আজ আরিফের সামনেও তোমাকে নিয়ে কত বাজে কথা বললাম, অথচ তুমি সেই লোকটাকে চড় থাপ্পড় না মেরে আমাকে বাঁচাতে এলে কেন? আমি ওর চোখের দিকে তাকিয়ে বলি, কারণ আমি তোমাকে ভালোবাসি রিয়া। ভালোবাসা মানে শুধু অধিকার খাটানো নয়, প্রিয় মানুষকে আগলে রাখা। আরিফ তোমাকে ভালোবাসলে ওভাবে ধাক্কা দিয়ে ফেলে যেত না। ও তোমার মোহ ছিল, আর আমি তোমার বাস্তবতা। আমি কত বড় ভুল করেছি। আমি যাকে হিরো ভাবতাম সে আসলে একটা কাপুরুষ, আর যাকে আমি ভিলেন ভেবে ঘৃণা করেছি সেই শেষ পর্যন্ত আমার পাশে দাঁড়িয়েছে। আব্বা আম্মা ঠিকই বলেছিলেন আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষের ভুল হতেই পারে রিয়া, সেটা বুঝতে পারাটাই আসল। এখন শুয়ে পড়ো। আমি উঠে বারান্দার দিকে যেতে নিলেই রিয়া আমার পাঞ্জাবির কোণ খপ করে ধরে ফেলল। আমি চমকে গিয়ে ওর দিকে তাকালাম। ওর চোখে তখন জল টলমল করছে, কিন্তু সেই চোখে আর ঘৃণা নেই। আজকেও কি ওই বারান্দার শক্ত চেয়ারে ঘুমাবে? মশা কামড়াবে তো। তুমি তো বলেছিলে আমার নিঃশ্বাস নিতেও তোমার কষ্ট হয়। আগে অনেক কথা বলেছি, এখন বলছি আজকের রাতটা অন্তত এই ঘরে থাকো। ড্রেসিং টেবিলে তোমার জন্য পানি রাখা আছে। আর শোনো, পাটা খুব জ্বলছে, একটু পাশে বসে থাকবে? আমি স্তব্ধ হয়ে গেলাম। এই প্রথম রিয়ার গলায় আমার জন্য একটু মায়া ঝরছে। আমি ধীরে ধীরে বিছানার এক পাশে বসলাম। রিয়া আমার হাতটা আলতো করে ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন এক প্রশান্তির ঢেউ খেলে গেল। আমি জানতাম না এই দিনটি এত দ্রুত আসবে। রিয়ার মন থেকে ঘৃণা পুরোপুরি মুছে গেছে কিনা জানি না, তবে দূরত্বের সে বিশাল দেওয়ালটা আজ ধসে পড়েছে। আমি ওর কপালে হাত রেখে বুঝতে পারলাম ও জ্বরেও পড়ছে। মানসিক আর শারীরিক ধকল ও আর সইতে পারছে না। আমাকে মাফ করে দিও সায়ান ভাইয়া, আমি খুব খারাপ একটা মেয়ে। না রিয়া, তুমি খারাপ নও, তুমি শুধু একটু অবুঝ ছিলে। আর আমার ভালোবাসা তোমাকে সবটুকু ভুলিয়ে দেবে। সময় যেন ডানা মেলে উঠতে শুরু করেছে। রিয়ার সেই ঘৃণা ভরা চোখ দুটো এখন আমায় দেখলেই লজ্জায় নুয়ে পড়ে। আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। মাঝখানের এই দিনগুলোতে আমি রিয়াকে কোনো চাপ দেইনি, শুধু দূর থেকে আগলে রেখেছি। কিন্তু আজ রাতে যখন ঘরে ঢুকলাম দেখলাম পুরো ঘরটা অন্ধকার, শুধু টেবিলের ওপর কয়েকটা মোমবাতি জ্বলছে। রিয়া, কোথায় তুমি? কারেন্ট নেই নাকি? কারেন্ট আছে, কিন্তু আজ আলোর দরকার নেই সায়ান ভাইয়া। কিছু আলো মনের ভেতরেও জ্বালাতে হয়। আমি থমকে দাঁড়ালাম। রিয়ার পরনে সেই লাল শাড়িটা, যেটা ও বিয়ের রাতে অনীহা নিয়ে পড়েছিল, কিন্তু আজ ওর চোখে মুখে এক অদ্ভুত মায়া। ও ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ওর মুখটা কোনো অপার্থিব পরীর মতো লাগছে। রিয়া আমার পাঞ্জাবির বোতাম নিয়ে খেলতে খেলতে বলে, আমাকে ক্ষমা করতে খুব কষ্ট হয়েছে তোমার। এই 1 মাস তো তুমি আমার সাথে ঠিকঠাক কথাই বলনি, শুধু আমার প্রয়োজনগুলো মেপে মেপে পূরণ করেছো।
আমি ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে বলেই, ধুর, ক্ষমা তো আমি সেদিনই করে দিয়েছিলাম রিয়া, যেদিন তুমি আমার হাতটা ধরেছিলে। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন তুমি নিজে থেকে আমার কাছে আসবে। জোর করে তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। রিয়া হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ লুকায়। আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো একটা মানুষকে পেয়েছি। আমি কত অভদ্রতা করেছি, কত আজে বাজে কথা বলেছি, তবুও তুমি আমাকে ছেড়ে যাওনি। জানো সায়ান ভাইয়া, ওই দিন আরিফ যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তখনই আমি বুঝেছিলাম আসল হিরো আমার সামনেই ছিল। আমি অন্ধ হয়ে অন্য কোথাও খুঁজেছি। ওর তপ্ত নিঃশ্বাস আমার বুকে লাগছে। আমি আলতো করে ওর চুলে হাত বুলিয়ে দিলাম। রিয়ার শরীরের মিষ্টি ঘ্রাণ আমার সবটুকু ধৈর্য কেড়ে নিতে চাইছে। আমি ওকে নিজের আরও কাছে টেনে নিলাম। রিয়া, আজ থেকে কিন্তু আর কোনো ভাইয়া ডাক চলবে না। আমি কি তোমার শুধুই ভাইয়া? তাহলে কি বলে ডাকবো? খড়খড়ে জামাই নাকি রাগী বর? যেটা তোমার মন চাই। তবে আজ কিন্তু আমি কোনো অজুহাত শুনব না। আজ এই দূরত্বটুকু আমি ঘুচিয়ে দিতে চাই। রিয়া লজ্জায় রাঙ্গা হয়ে আমার বুকে মুখ ঘষল। আমি তো তোমারই সায়ান। আজ আর কোনো বাধা নেই, কোনো ঘৃণা নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি উত্তরের বদলে ওর কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিলাম। রিয়া চোখ বুঝে সেই স্পর্শ অনুভব করল। আমি বুঝতে পারলাম জোর করে শুরু হওয়া এই গল্পটার শেষটা হতে যাচ্ছে এক নিবিড় অনুরাগের মধ্য দিয়ে। বাইরের আকাশে হয়তো চাঁদ উঠেছে, কিন্তু আমার চাঁদের আলো এখন আমার হাতের বাঁধনে। আমি ঘরের দরজাটা আলতো করে আটকে দিলাম। আজ থেকে আমাদের এক নতুন পৃথিবী শুরু হলো, যেখানে ঘৃণা বা জোরের কোনো স্থান নেই। আছে শুধু দুজন মানুষের একে অপরের হয়ে ওঠার গল্প। রিয়া আমার কানের কাছে ফিসফিস করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি সায়ান। আমি হাসলাম। এই একটা কথা শোনার জন্যই তো আমি এতকাল অপেক্ষা করেছি। মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু আমাদের মনের প্রদীপটা আজ থেকে আরও উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করলো। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।